হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেল। তো আজ আমরা শুরু করতে চলেছি আমাদের ফাউন্ডেশন ব্যাচের প্রথম গ্রুপের তৃতীয় ক্লাস ফ্যাক্টরস বা উৎপাদক। তো তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদের জন্য বলে দিই, এটি এই চ্যানেলের প্রথম ব্যাচ এবং আমরা এই ব্যাচের মধ্যে সম্পূর্ণ ম্যাথ কভার করব। যে সমস্ত ম্যাথ সাধারণত ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি বা এই ধরনের যে সমস্ত কনস্টেবল লেভেল এক্সামগুলোতে আসে সেই সমস্ত ম্যাথ আমরা সম্পূর্ণ কভার করব এবং সম্পূর্ণ থিওরি, প্র্যাকটিস সেট এবং পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টোটাল কনসেপ্ট সহ ক্লিয়ার করব। এবং তোমরা যদি ক্লাস নোট পিডিএফ চাও তাহলে সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে তোমরা ক্লাস আপডেট এবং তার সাথে পিডিএফও পেয়ে যাবে। আর এই যে ক্লাস আমরা এখন করছি এই ব্যাচের সম্বন্ধে যদি জানতে চাও তাহলে এই ব্যাচের প্লে লিস্টের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও এই ব্যাচের যে ওরিয়েন্টেশন ক্লাস সেটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো এবার আমরা আমাদের মূল যে ক্লাস ফ্যাক্টরস বা উৎপাদকের উপর সেটা শুরু করি। তো প্রথমেই দেখে নিই এই ক্লাসের মধ্যে আমরা কোন কোন টপিক কভার করব। তো দেখো, এই উৎপাদক চ্যাপ্টারটি যথেষ্ট বড় চ্যাপ্টার। হয়তো আমরা যদি চাই মেন পয়েন্টগুলো কভার একদিনে করে নিতে পারি, কিন্তু এই যে ব্যাচটা শুরু করা হয়েছে এখানে একদম যে যোগ বিয়োগ গুণ ভাগ জানে, 1 2 3 4 জানে এরকম স্টুডেন্টও যারা আছে তাদের জন্য যেন এই ব্যাচটি কার্যকরী হয়, সেই কারণে আমি এই যে শুরু করেছি এটা একদম প্রথম থেকে যতটা সম্ভব সহজ করে ধীরে ধীরে কঠিন করে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তাই একটা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করা সম্ভব না, হয়তো এটার জন্য 2টো ক্লাস লাগবে। তো আমরা আজকের ক্লাসে কি কভার করব চলো দেখে নিই। দেখো, আজকের ক্লাসে প্রথমেই যেটা কভার করব সেটা হলো ফ্যাক্টর বা উৎপাদকের ধারণা। ফ্যাক্টর বা উৎপাদকের ধারণা অর্থাৎ এই যে টপিকের নাম ফ্যাক্টর বা উৎপাদক, এই জিনিসটা কি এবং এটার থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কি ধরনের সমস্যার সৃষ্টি হয় সেটা আমরা প্রথমে দেখব। দ্বিতীয়, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। যদিও এই টপিকটা আমরা যখন নম্বর সিস্টেমের প্রথম যে ক্লাস সংখ্যা শ্রেণী বা ক্লাসিফিকেশন অফ নম্বর করেছি তখন এই টপিকটা পড়েছি, সেখানে ডিটেলসে আছে, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তাছাড়া এখানে আমরা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার যে ধারণা সেটা কিছুটা বুঝবো, যাতে এই যে টপিক উৎপাদকের সাথে তার কি সম্পর্ক সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট, স্বাভাবিক উৎপাদক নির্ধারণ, অর্থাৎ উৎপাদক নির্ধারণ বা উৎপাদক যে বিষয়টা সেটা উৎপাদক একটি সংখ্যার উৎপাদক সৃষ্টি হয়, তো সেই যে কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা কীভাবে ভেঙে বের করতে হয় সেটা আমরা বুঝে দেখব এই পয়েন্টে। এছাড়াও উৎপাদক নির্ধারণের জন্য আরও এক্সট্রা পয়েন্ট আছে, আরও সূত্র আছে, সেগুলো আমরা এর পরের ক্লাসে যখন হার্ড যে বিষয়গুলো সেখানে থাকবে, যেখান থেকে বেশি প্রশ্ন আসে অ্যাকচুয়ালি সেখানে করব। আজ আমরা এই নর্মাল বিষয় যেটা প্রাথমিক ধারণা দেবে সেটা ভালো করে কভার করব, কারণ বেস বা বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে অ্যাডভান্স করতে গিয়ে প্রবলেম তো হবেই। নেক্সট দেখো, গসাগু ও লসাগু। গসাগু ও লসাগু থেকে যে কোনো প্রশ্নে আসবে, যে কোনো পরীক্ষাতে গসাগু লসাগুর থেকে অনেক রকম প্রশ্ন হয়, সেটা আমরা গসাগু লসাগুর উপরে একটা আলাদা ক্লাস করব, সেখানে ভালো করে করব। এখানে শুধুমাত্র গসাগু ও লসাগুর ধারণা কিভাবে আসে কিছুটা বুঝে নেব, যাতে গসাগু এবং লসাগু চ্যাপ্টার করতে গিয়ে আমাদের অনেকাংশেই সুবিধা হয়। নেক্সট দেখো, মৌলিক উৎপাদক, অর্থাৎ উৎপাদক যেগুলো আমরা বের করব তার মধ্যে কিছু মৌলিক উৎপাদক থাকবে, কিছু যৌগিক উৎপাদক থাকবে। তার মধ্যে মৌলিক কোন উৎপাদকটা কিভাবে চিনব, কিভাবে বের করব সেই বিষয়টা আমরা এই টপিকের মধ্যে করব। তো চলো আমরা এবার মূল টপিক যে ফ্যাক্টর বা উৎপাদকের ধারণা এই টপিক থেকে আমাদের যে ক্লাস সেটা শুরু করি। দেখো, প্রথমেই যে বিষয়টা আমরা পড়ব যে ফ্যাক্টর বা উৎপাদকের ধারণার ক্ষেত্রে ফ্যাক্টর বা উৎপাদক কাকে বলা হয়। দেখো কি লেখা আছে, উৎপাদক বা ফ্যাক্টর হলো এমন সংখ্যা যা কোনো নির্দিষ্ট সংখ্যাকে পুরোপুরি ভাগ করতে পারে কোনো অবশিষ্টাংশ ছাড়াই। এটা জাস্ট এখানে সংজ্ঞা লেখা আছে, এটা মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ কোনো কম্পিটিটিভ এক্সামে সংজ্ঞা আসে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তো কি বলছে, উৎপাদক বা ফ্যাক্টর হলো এমন একটি সংখ্যা, মানে কোনো
এখান থেকে বুঝলাম যে উৎপাদক একটি সংখ্যা, উৎপাদক অন্য কোনো জিনিস না, যাদের আমরা সংখ্যা বলি তাদের মধ্যে কিছু সংখ্যাকে আমরা উৎপাদক বলবো। কাকে বলবো? যা কোনো নির্দিষ্ট সংখ্যাকে পুরোপুরি ভাগ করতে পারে, পুরোপুরি ভাগ করতে পারে। আগে বলেছি যে এমন স্টুডেন্ট থাকবে যে অন্ততপক্ষে যোগ ভাগ গুণ বিয়োগ জানো, তার জন্য এই ক্লাস করা যথেষ্ট সহজ হবে। দেখো কি বলছে, যে পুরোপুরি ভাগ করতে পারে, অর্থাৎ একটি সংখ্যা আরেকটি সংখ্যাকে ভাগ করবে এবং সম্পূর্ণরূপে ভাগ করবে, কোনো অবশিষ্টাংশ ছাড়াই, অর্থাৎ ভাগ শেষ থাকবে না। ভাগ শেষ ছাড়াই আমরা একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে যদি ভাগ করতে পারি, তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটিকে আমরা বলবো উৎপাদক। যেমন উদাহরণ দিই, দেখো 12 একটি সংখ্যা, 12 সংখ্যাটিকে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করে কি হয়, 3 4 12। এখানে অবশিষ্টাংশ থাকছে না, অবশিষ্টাংশ 0, অর্থাৎ এখানে আমরা কি বলবো, যে এই যে 3 এটি হলো 12 উৎপাদক। আশা করছি বুঝতে পেরেছ। আরো একটি উদাহরণ দিই, দেখো এখানে লেখা আছে 16, যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 4 4 16, অবশিষ্ট থাকছে 0। যদি অবশিষ্ট 0 থাকে তবে আমরা বলতে পারবো যে 4 হলো 16 উৎপাদক। অতএব উৎপাদক হওয়ার জন্য কোন সংখ্যা দিয়ে অপর যে সংখ্যাটিকে ভাগ করা হবে, ভাগ করার ফলে যেন তাদের যে পূর্ণ ভাগ যায় এবং তার যে অবশিষ্টাংশ সেটা যেন 0 আসে। অতএব একে আমরা বলতে পারি 16 উৎপাদক, 4 16 উৎপাদক। আশা করছি ফ্যাক্টর বা উৎপাদক কাকে বলে বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো একটু ভিডিওটা আবার পিছিয়ে দিয়ে দেখো, এখানে বারবার বোঝানো তো সম্ভব না, তাই একটু পিছিয়ে দিয়ে দেখতে পারো। নেক্সট এই পয়েন্টের সাথে একটা পয়েন্ট আছে যে উৎপাদক ও গুণফলের মধ্যে সম্পর্ক, অর্থাৎ উৎপাদক আর গুণফল বিষয়টা কি আলাদা না কি এক, কি বিষয় এটা একটু দেখে নাও। দেখো আমরা এখান থেকে বলতে পারি যে 3 সংখ্যা দিয়ে 12কে যদি ভাগ করা হয় আমরা পাবো ভাগফল 4, অর্থাৎ 3 আর 4 এর মধ্যে যদি আমরা গুণ করি, 3 আর 4 এর মধ্যে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা উত্তর পাবো 12। 3 আর 4 এর মধ্যে যদি গুণ করা হয় উত্তর পাবো 12। তাহলে এখানে দেখো 3 আর 4 এর যে গুণফল 12, অর্থাৎ 12 যে 12র উৎপাদক, 3 একটি উৎপাদক সাথে 4ও একটি উৎপাদক। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম, যে কোনো সংখ্যা দিয়ে যদি অপর একটি সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় এবং ভাগশেষ যদি 0 আসে, তাহলে যেটি ভাগফল থাকবে সেটিও একটি উৎপাদক এবং যে ভাগ করবে সেটিও একটি উৎপাদক। কার উৎপাদক? যাকে ভাগ করা হবে। আশা করছি গুণফল এবং উৎপাদকের সমস্যা বুঝতে পেরেছ। এখানে যদি সংখ্যার আকারে বলা হয়, যখন দুটি সংখ্যা দিয়ে গুণ করে অপর একটি সংখ্যা আসবে তখন সেই দুটি সংখ্যাকে আমরা বলবো যে গুণফলের উৎপাদক। এটা একটি উদাহরণ দিলাম। এটার ক্ষেত্রে বুঝে নাও যে 4 সংখ্যা দিয়ে 16কে ভাগ করা হয়েছে এবং তারপরে যে অ্যান্সার এসছে সেটাও 4। অতএব 4 আর 4 যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমরা 16 পাবো। অতএব 4 আর 4 দুটোই হলো 16 উৎপাদক এবং যে অবশ্যই এখানে 0 আসতে হবে। দেখো এই যে স্লাইডটা আরো একবার সামারাইজ করিয়ে দিচ্ছি। প্রথমে বলা হচ্ছে উৎপাদক কাকে বলা হয়। উৎপাদক কাকে বলা হয়? যখন কোনো সংখ্যা দিয়ে অপর একটি সংখ্যাকে ভাগ করা হবে এবং ভাগ শেষ আসবে 0, তখন যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে তাকে এই যে সংখ্যাকে ভাগ করা হচ্ছে তার উৎপাদক বলা হবে। এখানে 3 12র উৎপাদক, এটাই এই প্রথম যে সংখ্যা লেখা আছে সেটা বলছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, অবশ্যই ভাগশেষ 0 আসবে। এবং দ্বিতীয় পয়েন্টে কি উৎপাদক ও গুণফলের মধ্যে সম্পর্ক, সেখানে কি বলছে যে শুধুমাত্র যে ভাগ করছে তাকে আমরা উৎপাদক বলবো না, ভাগ করার ফলে ভাগ ফল যেটা আসছে, যেহেতু ভাগ ফল এবং এটা ভাগফল এবং এটা ভাগ যে করছে সে, অতএব ভাগফল আর যে ভাগ করছে তাদের গুণফলেও 12 আসছে। অতএব এই যে ভাগ করছে এবং ভাগফল যেটা আসছে এই দুটোকে গুণ করে যেহেতু 12 আসছে, তাই এক্ষেত্রে 3 এবং 4 দুটোই 12র উৎপাদক। অর্থাৎ আমরা বুঝলাম যে
যে কোনো সংখ্যা, যে কোনো দুটি সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, অপর যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির উৎপাদক হলো যে দুটি সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে। আশা করছি এই স্লাইডে যা আছে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে আমাদের টপিক রয়েছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার যে ধারণা, সেটা চলো এবার আমরা করে নিই। তো দেখো, এবার যে বিষয়টা আসে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, এই বিষয়টার উপরে, এই টপিকটার উপরে পূর্ণ ভিডিও অলরেডি রয়েছে এই চ্যানেলেই। এই ব্যাচে আমরা প্রথম যে ক্লাস সেখানে করেছি, তারপরও আজ যেটা বোঝাচ্ছি সেটাও ভালো করে বুঝে নাও। দেখো, একটু আগে আমরা লিখলাম যে 12 সমান সমান 3 গুণিত 4। কি বললাম যে 12 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে 3 এবং 4 এই দুটির গুণফল থেকে, এর এবং এর গুণফল থেকে যেহেতু তৈরি, তাই 3 এবং 4কে আমরা এর উৎপাদক বলবো। সে বিষয়টা বুঝেছ। এবার দেখো, আমরা যদি চাই যে এই 12 সংখ্যাটাকে এভাবে না ভেঙে আরো কিভাবে ভাঙা যায়, সর্বোচ্চ ছোট হিসেবে কি করে ভাঙা যায় সেটা দেখব। সেক্ষেত্রে দেখো, 3কে আর ভাঙা যায় না, গুণিত 4কে আমরা বলতে পারি 2 গুণিত 2। এবং তার সাথে দেখো আরো একটি সংখ্যা গুণ আকারে আছে, যে সংখ্যাটি আমরা সাধারণত এখানে দেখতে পাচ্ছি না, সেটা হলো 1। এবার দেখো, 3কে আমরা আর ভাঙতে পারি না, 2কে আমরা আর ভাঙতে পারি না, 2কে একেও আমরা আর ভাঙতে পারি না, 1কে তাকেও আমরা আর ভাঙতে পারি না। তো এই যে সমস্ত সংখ্যা যাদেরকে আমরা ভাঙতে পারি না, অর্থাৎ যাদের থেকে আর ছোট করা সম্ভব না, যদি আমরা এরকম লিখতে পারতাম 3কে যে 3 গুণিত 2 সমান সমান 3, যদিও এটা সম্ভব না, তাহলে 3কে আমরা সেইভাবে ভাঙতাম, তবে গিয়ে বলতাম এদের আর ভাঙা সম্ভব না। কিন্তু যেহেতু 3কে এইভাবে ভাঙা সম্ভব না, এটা জাস্ট আমি বললাম 3কে আর কোনোভাবেই ভাঙা সম্ভব না, তাই 3 পর্যন্ত আমরা রেখে দিয়েছি। এবার এই যে সংখ্যা যাদেরকে আর ভাঙা সম্ভব না, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। আর এই সংখ্যার সাপেক্ষে যদি বলি, তো এই সংখ্যাগুলোকে বলবো মৌলিক উৎপাদক। এবার দেখো, এখানে একটি আরো সংখ্যা আছে, সেটা হলো এই 1। এক্ষেত্রে একটা কথা বলি যে 1 সমস্ত সংখ্যার সাথে যুক্ত থাকে, সমস্ত সংখ্যার সাথে আমরা 1কে ইউজ করতে পারি। তাই 1কে আমরা মৌলিক সংখ্যাও বলবো না, যৌগিক সংখ্যাও বলবো না, এটা শুধুমাত্র একটি এক্সেপশনাল কেস, কারণ এ সব সংখ্যার সাথে থাকে, তাই প্রত্যেকের ক্ষেত্রে একটি এক্সট্রা উৎপাদক হিসেবে ইউজ হয়ে যায়। সেই কারণে আমরা 1কে কোনো মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা হিসেবে ধরি না। এখানে তাহলে মৌলিক সংখ্যা বা মৌলিক উৎপাদক কোনগুলি? এইগুলি 3, 2, 2। আশা করছি বুঝতে পেরেছো কোনটা। আরো একটা এক্সাম্পল দিই, দেখো, ধরো আছে 42। 42কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি করতে পারি? 7 গুণিত 6 এই আকারে লিখতে পারি। এবং 6কে আবার যদি ভাঙি, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি 7 গুণিত 3 গুণিত 2। এর থেকে আমরা কি ছোট করতে পারবো? দেখো, 7কে যদি ছোট করতে যাই, এর থেকে ছোট করা সম্ভব না। 3কে সম্ভব না, 2কে সম্ভব না। এই কারণ, এর পিছনের কারণ যদি দেখো, কারণ 3টেই হলো মৌলিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কাকে বলে সেটা তো এখানে আমি হালকা ধারণা দিয়েই দিলাম, কিন্তু আরো ডিটেলসে যদি জানতে চাও তবে আগের ভিডিওটা দেখতে হবে। দেখো, 7, 3 বা 2কে আর যেহেতু ভাঙা যায় না, তাই এদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এবং 42-এর সাপেক্ষে এদেরকে আমরা বলবো যে এরা হলো 42-এর মৌলিক উৎপাদক, আর এদের নিজেদেরকে বলবো মৌলিক সংখ্যা। এবার আরো একটা জিনিস বোঝো, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা জিনিসটা কি? দেখো, এই যে সংখ্যাটা 42টা 7 এবং 6-এর মিলিত ভাবে তৈরি। 7 এবং 6 গুণ হয়ে 42 সংখ্যাটা তৈরি করেছে। আমরা ছোটবেলাতে মেবি ক্লাস 7-এই থাকে এটা বা 6-এ, যে মৌল এবং যৌগ এই জিনিসটা পড়েছিলাম। সেখানে মৌল কাকে বলা হতো? যে সমস্ত জিনিস প্রাথমিকভাবে আমরা পাই এই পরিবেশে, সেগুলোকে আমরা বলতাম মৌল। এবং যৌগ কোনগুলো? যেগুলো
মৌল থেকে আমরা গঠন করি। অর্থাৎ যদি এটি একটি মৌল হয়, এটি একটি মৌল হয়, এদের যে মিলিতভাবে যদি কোনো কিছু হয় তবে এটাকে আমরা বলি যৌগ। সেম সেই ধারণাটা এখানে ইউজ করতে হবে। এদেরকে বলা হবে মৌলিক সংখ্যা এবং এদের মিলিতভাবে যেটা তৈরি হবে সেটাকে বলা হবে যৌগিক সংখ্যা। তাই দেখো এখানে 42 কোথা থেকে এসছে? 7 এবং 6 থেকে। যদিও একটা জিনিস দেখো, 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 6কে আবার আমরা ভাঙতে পারি 3 এবং 2 এ। তাই আমরা বলতে পারি 42 সংখ্যাটা এসছে কোথা থেকে? 7 গুণিত 3 গুণিত 2 এখান থেকে। অর্থাৎ এখান থেকে আমরা বলি যে এই যে 42 সংখ্যাটা তৈরি হয়েছে 7, 3 এবং 2 থেকে। যদি 7, 3 এবং 2 এরা যেহেতু মৌলিক সংখ্যা, তাই এদেরকে নিয়ে গঠিত যেটা, একেই আমরা বলবো যৌগিক সংখ্যা। সেটা 42 না, যদি এখানে 6 আছে, 6, 3 এবং 2 নিয়ে গঠিত, তাই 6ও একটি যৌগিক সংখ্যা। আশা করছি এই যে মৌল এবং যৌগের বিষয়টা যদি জেনে থাকো, সেক্ষেত্রে এই বিষয়টা বুঝতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। আরো একটি উদাহরণ দেখো, কোথাও লেখা আছে 56। 56কে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে আসে 7 গুণিত 8। এখান থেকে আসে 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। অতএব 7, 2, 2, 2 এরা হলো মৌলিক সংখ্যা, এদেরকে আর ভাঙা সম্ভব না। তাহলে এদের থেকে গঠিত যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা হলো 56। দেখো একটা জিনিস বলি, এক্ষেত্রে 7 এবং 8 দিয়ে গঠিত হয়েছে বলে এ 56 এবং এদেরকে নিয়ে তৈরি হয়েছে বলে 56। এমন না যে এদেরকে নিয়ে তৈরি হয়েছে বলে 56, এদেরকে নিয়ে বলে 56 না। যদি কোনো সংখ্যা 42 এবং 2 এই দুটি সংখ্যার গুণফল 84। দেখো এখানে 2 হলো মৌলিক সংখ্যা, 42 হলো যৌগিক সংখ্যা। এদের গুণ করে যে সংখ্যা তৈরি হয়েছে এটিও যৌগিক সংখ্যা। আবার যদি এরকম থাকে যে 42 গুণিত 4 সমান সমান 8, 16, 168, এখানে এটিও যৌগিক সংখ্যা, এটিও যৌগিক সংখ্যা এবং এদের ফলাফলটিও যৌগিক সংখ্যা। একেও ভাঙা যায়, একেও ভাঙা যায়, একেও ভাঙা যায়। দেখো এমন না যে মৌলিক সংখ্যা নিয়ে গঠিত হয়েছে বলেই সে যৌগিক সংখ্যা। যদি যৌগিক সংখ্যা নিয়ে গঠিত হয় তারপরও সে যৌগিক সংখ্যা। বিষয়টা এরকম, ধরো দুটি মৌল নিয়ে একটি যৌগ তৈরি হয়েছে, এটি একটি মৌল, এটি একটি মৌল, সেখান থেকে তৈরি হয়েছে এটি একটি যৌগ, ভালো কথা। এবার এটি যৌগ, আরো একটি যৌগ আছে, তাদেরকে নিয়ে যে গঠিত হবে সেটিকেও আমরা যৌগ বলবো। দেখো এখানে সেম ধারণাটা ইউজ করো। 42 তৈরি হয়েছে কোথায় থেকে? এখান থেকে। 7, 6, 7, 3, 3, 2, 3, 2 এখান থেকে এসেছে 42। 4 কোথা থেকে এসেছে? 4কে যদি ভাঙে 2 গুণিত 2। অতএব 4ও নিজে থেকে মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। কিন্তু এদের গুণফলে যেটা এসছে এটিও যৌগিক সংখ্যা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে কোনো সংখ্যা যদি একের বেশি কোনো সংখ্যা, অর্থাৎ কোনো একক সংখ্যা না, একটি সংখ্যা না, একের বেশি যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করে কোনো সংখ্যা আসে তবে যে গুণফলটা আসছে সেটি হলো যৌগিক সংখ্যা। এখানে দেখো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার সাথে সাথে মৌলিক উৎপাদক ও যৌগিক উৎপাদকের ধারণাটাও বুঝে নাও। এখানে প্রথমে একবার বলে দিলাম যে 12 যে উৎপাদক সেগুলো কি কি? 3, 2, 2, 1। তাহলে এই যে সংখ্যাগুলো, যে উৎপাদকগুলো এসেছে এগুলো আর ভাঙা যায় না। অতএব এই 3, 2, 2 এবং 1 এদেরকে আমরা কি বলবো? মৌলিক উৎপাদক। যেহেতু এরা মৌলিক সংখ্যা তাই এদের মৌলিক উৎপাদক। কিন্তু দেখো এখানে আমরা যখন লিখেছিলাম 3 এবং 4 এগুলোও হলো 12 উৎপাদক। এমন না যে এতটা সম্পূর্ণ ভাঙতে হবে তবে আমরা উৎপাদক পাবো। আমরা যদি 12কে 3 গুণিত 4 আকারে রেখে দিই তারপরে বলতে পারি 3 এবং 4 হলো 12-র একটি করে উৎপাদক। কিন্তু এখানে 4কে আমরা বলবো যৌগিক উৎপাদক, কারণ 4 নিজে একটি মৌলিক সংখ্যা না, 4 গঠিত 2 × 2 এখান থেকে, তাই 4কে আমরা বলবো যৌগিক উৎপাদক। অতএব 12 এই সংখ্যাটিকে আমরা যে সংখ্যাতে ভাঙতে পারি 3 গুণিত 4, এক্ষেত্রে 3 এবং 4 উৎপাদক। এবং যদি আমরা মৌলিক উৎপাদক বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে ভেঙে বের করতে হবে 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 1। তবে আমরা বলতে পারবো যে 12 সংখ্যাটির মৌলিক উৎপাদক এগুলি এবং যৌগিক উৎপাদক 3ও মৌলিক উৎপাদক যেহেতু 3 এখানে আছে, যৌগিক উৎপাদক হলো 4।
আশা করছি এই মৌলিক উৎপাদক ও যৌগিক উৎপাদক বিষয়টা কি সেটা তোমাদের মধ্যে ধারণা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। যদি আরো একটি উদাহরণ দেখতে চাও, দেখো 56, একে আমরা কি লিখতে পারি 7 গুণিত 8। দেখো 7 গুণিত 8 এবং 7 এবং 8 এগুলো দুটোই উৎপাদক। 7কে আর যেহেতু ভাঙা যায় না তাই একে বলবো মৌলিক উৎপাদক। 8কে যেহেতু আমরা ভাঙতে পারি 2 গুণিত 2 গুণিত 2 বা 2 গুণিত 4 আকারে, তাই এটি হলো যৌগিক উৎপাদক। যখন এটিকে এরকম ভাবে ভেঙে সর্বোচ্চ যতটা ভাঙা যায় সর্বোচ্চ এখানে রাখলেও আমরা 2 গুণিত 4 থেকে এটা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2। তাই সর্বোচ্চ যতটা ভাঙা যায় ততটা, যতক্ষণ পর্যন্ত না ভাঙছি ততক্ষণ পর্যন্ত যে সংখ্যাটাকে আমরা ভাঙবো মানে এই সংখ্যাটি কিন্তু ভেঙে এটা আসবে, তাই এইটাকে যেহেতু ভাঙা হয়নি তাই এটিকে আমরা বলবো যৌগিক উৎপাদক। আর যাকে সম্পূর্ণরূপে ভাঙা হয়েছে তাকে বলবো মৌলিক উৎপাদক। আশা করছি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক উৎপাদক, মৌলিক উৎপাদক এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা কভার করি। এবার দেখো এই যে বিষয়টা স্বাভাবিক উৎপাদক নির্ধারণ, অর্থাৎ কোনো সংখ্যা দেওয়া থাকলে তার উৎপাদক স্বাভাবিকভাবে আমরা কিভাবে নির্ধারণ করব। বড় বড় কোশ্চেন যেগুলো একটি বড় সংখ্যার উৎপাদক কিভাবে নির্ধারণ করতে হবে সেসব বিষয়ে আমরা পরে আসছে, কিন্তু যখন আমরা নর্মাল কোনো সংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে কি করব সেই জিনিসটা আগে বুঝে নাও, তারপরে বড় সংখ্যার ক্ষেত্রে বুঝতে হবে। আগে দেখো ধরো দেওয়া আছে 42 বা দেওয়া আছে 105 বা দেওয়া আছে 120 অথবা দেওয়া আছে 60। এগুলোর উৎপাদক আমরা কিভাবে নির্ধারণ করব। দেখো 42 সংখ্যাটিকে আমরা যদি ভাঙি প্রথমে আসবে 6 গুণিত 7, তারপরে 6কে যদি আবার ভাঙি তাহলে আসবে 2 গুণিত 3 গুণিত 7। 105 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি প্রথমে আসবে 21 গুণিত 5, তারপর তাকে যদি আবার ভাঙি 3 গুণিত 7 গুণিত 5, কারণ 21কে আমরা 3 গুণিত 7 আকারে লিখতে পারি। এরপর দেখো 120কে যদি ভাঙি তাহলে আসবে 6 গুণিত 20। একে যদি আবার ভাঙি তাহলে আসবে 6কে লিখবো 2 গুণিত 3 গুণিত 20কে লিখতে পারি 4 গুণিত 5, আবার 4কে লিখতে পারি 2 গুণিত 2, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 5। এরপর দেখো 60কে লিখতে পারি 3 গুণিত 20, একে আবার লিখতে পারি 3 গুণিত 4 গুণিত 5, 4কে আমরা লিখতে পারি 2 গুণিত 2, অর্থাৎ 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। দেখো এইভাবে আমরা মুখে মুখে উৎপাদক নির্ধারণ তো ছোট ছোট কিছু সংখ্যার ক্ষেত্রে অবশ্যই করতে পারি। যে 42 সংখ্যাকে আমরা ভাঙলাম, আমরা নামতা জানি, নামতা হিসেবে 6 গুণিত 7, 7 6 42 হয়, তাকে আবার ভেঙে 2 গুণিত 3 গুণিত 7 আকারে নিয়ে আসলাম 105। একে আমরা লিখতে পারলাম 21 গুণিত 5, এবার 21 এবং 5কে ভাঙলাম, 21কে 3 গুণিত 7 গুণিত 5 আকারে ভাঙলাম। এদেরকে আমরা সর্বোচ্চ মৌলিক উৎপাদকে পরিণত করলাম। এইভাবে আমরা যদি রাখি তবে বলতে পারবো 21 এবং 5 105-এর উৎপাদক। তবে সর্বোচ্চ যদি উৎপাদক কতগুলি হতে পারে সেটা এইভাবে নির্ধারণ করব। এর সাথে একটা জিনিস মনে রাখবে, আরো একটা উৎপাদক হয়। কি উৎপাদক হয় প্রত্যেকের সাথে? 1। প্রত্যেকের সাথে 1 উৎপাদক থাকে। কিন্তু কি বললাম প্রথমেই, 1কে আমরা না মৌলিক উৎপাদক বলবো না যৌগিক উৎপাদক বলবো, কারণ 1কে আমরা মৌলিক সংখ্যাও বলতে পারি না যৌগিক সংখ্যাও বলতে পারি না। এরপর দেখো 120 ক্ষেত্রে 6 গুণিত 20, তারপর সেটিকে ভেঙে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 1 এইভাবে লিখলাম। তারপর কি আসলো 3 গুণিত 20, একে কি লিখলাম 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 1। এইভাবে আমরা মুখে মুখে হিসাব করলাম। কিন্তু যদি এখানে একটি সংখ্যা দিয়ে যায় যে 365 এর উৎপাদক নির্ধারণ করো, বা যদি দিয়ে দেয় যে 665 এর উৎপাদক নির্ধারণ করো,
তখনই আমরা কি করতে লাগবো সেটা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাবো যে এদের ক্ষেত্রে কি করণীয়। তো এখানে বিষয় আছে লসাগু গসাগু। যদি এক্ষেত্রে লসাগুটাই আসে, গসাগু বিষয়টা পরে আসে। তো দেখো আমাদের নেক্সট যে টপিক লসাগু এবং গসাগু, সেখানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই ধরনের কোনো সংখ্যা, যে কোনো বড় সংখ্যার ক্ষেত্রে ট্রিক ইউজ করার বিষয়টা পরে, সেটা আমরা পরে দেখবো। কিন্তু নর্মালি আমরা স্বাভাবিকভাবে কীভাবে আমরা এদের উৎপাদক নির্ধারণ করতে পারি সেটা বুঝবো। সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের ট্রিক ইউজ করা বা এক্সামে গিয়ে ওই 30 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক কমপ্লিট করা সেটা অনেকটাই সুবিধা হবে। আগে আমরা নর্মালিটা আগে বুঝবো। তো চলো লসাগু এবং গসাগু সেটা শুরু করি। এবার দেখো এই যে বিষয়টা লসাগু ও গসাগু, এই বিষয়টা যথেষ্ট ভাইটাল একটি পয়েন্ট। এর উপরে স্পেশালি এর উপরেই হয়তো আরও দুটো ক্লাস আসবে লসাগু ও গসাগুর উপরে। কিন্তু এই উৎপাদক যে চ্যাপ্টারটা, এখানেই আমরা যেহেতু লসাগু গসাগু চ্যাপ্টারটা অ্যাটাচ, কারণ লসাগু গসাগু কোথা থেকে আসছে এটা সম্পূর্ণরূপে বুঝতে গেলে এই উৎপাদক চ্যাপ্টারেই আগে শুরু করতে হয়। সেই কারণে এখানে আমরা কিছুটা ধারণা দিচ্ছি। আশা করছি এই ধারণা থেকে তোমাদের লসাগু ও গসাগুর বিষয়ে যে বেসিক সেটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই রয়েছে যারা লসাগু গসাগু নিয়ে অনেকটা বিভ্রান্ত থাকো, কোনটা লসাগু কোনটা গসাগু, কাকে লসাগু বলে কাকে গসাগু বলে, সবটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রথমে একটা জিনিস দেখো যে এই যে লসাগু বা গসাগু প্রত্যেকটার পাশে ডট দেওয়া আছে। এর থেকে কি বুঝতে পারছো যে এরা কোনো কিছু শর্ট ফর্ম, এটা কোনো ফুল ফর্ম না। তাহলে এই শর্ট ফর্মটাকে যদি আমরা প্রথমে ফুল ফর্মে লিখি, তো লসাগু এর ফুল ফর্ম হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এই গসাগু এর ফুল ফর্ম হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার দেখো লঘিষ্ঠ আর এটা গরিষ্ঠ, এটা গুণিতক আর এটা গুণনীয়ক। এই বিষয়টা এখানে বুঝতে হবে, এই দুটো শব্দ এবং এই দুটো শব্দের কি পার্থক্য, তাহলে এই লসাগু গসাগু সারা জীবনের মতো আর ভুল হবে না। দেখো প্রথমে লঘিষ্ঠ কথার অর্থ কি, প্রথমে এটা বলো। লঘিষ্ঠ কথার অর্থ আমরা কি জানি যে সর্বনিম্ন। লঘিষ্ঠ কথার অর্থ কি সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন যাকে বোঝায় তাকে বলা হয় লঘিষ্ঠ। আমরা সেটা এই চিহ্ন দিয়ে বুঝলাম। আর গরিষ্ঠ বিষয়টা কি, গরিষ্ঠ আমরা বলি যে সংখ্যা গরিষ্ঠ, বা এখানে এই দলে সংখ্যা গরিষ্ঠ লোক আছে, ওই দলে সংখ্যা লঘিষ্ঠ কম আছে। গরিষ্ঠ কথার অর্থ কি যেখানে বেশি থাকে, অর্থাৎ গরিষ্ঠ। এটা আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো, এই চিহ্ন দিয়ে বোঝালাম। যে এটা কি বোঝাবে যে সর্বোচ্চ, আর এটা লঘিষ্ঠ বোঝাবে সর্বনিম্ন। এবার মেন দুটো শব্দ গুণিতক আর গুণনীয়ক। দেখো এই শব্দটা আর এই টার্মটা এই দুটোর সাথে সবার গরমিল হয়, এমনকি আমার নিজেরও ভুল হয়ে যায় কোনটা গুণিতক কোনটা গুণনীয়ক। এটা মনে রাখার জন্য আমি যেটা ইউজ করি বা যে টার্মটা আমি ইউজ করি সেটা দেখো। এদের প্রথমত কাকে বলে সেটা বোঝো। ধরো 3 গুণিত 4। এবার দেখো যে আবার যদি লিখি যে 2 গুণিত 4, তাহলে সেক্ষেত্রে আসে 8, তাই তো। এবার এই 12 সংখ্যাটি 3 গুণিত 4 এখান থেকে আসে, 8 সংখ্যাটি 2 গুণিত 4 এখান থেকে আসে। এই যে 3 গুণিত 4 থেকে 12 আসলো, এইগুলোকে আমরা বলতে পারি গুণিতক। অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে গুণ হয়ে কোনো সংখ্যা তৈরি হয়, সেই সংখ্যাগুলোকে বলা হয় গুণিতক। অর্থাৎ যাদেরকে আমরা সর্বনিম্ন আকারে ভাঙতে পারি, একটু আগে যেটা বোঝালাম। তো এই যে ভাঙলাম এদেরকে বলি গুণিতক। এবং গুণনীয়ক কি, গুণনীয়ক অর্থাৎ দেখো এই যে সংখ্যাটা 12 সংখ্যাটা এবং এই 8 সংখ্যাটা, এদেরকে যদি আমরা ভাগ করতে চাই, অর্থাৎ যদি এদেরকে ভাগ করতে চাই, দেখো এমন এদের মধ্যে কমন কোনটা আছে যে একে এদের ভাগ করতে পারবে। 3 যে সংখ্যা, 3 12কে ভাগ করতে পারবে কিন্তু 8কে ভাগ করতে পারবে না। 2
12কে ভাগ করতে পারবে, 8কেও ভাগ করতে পারবে। এবার দেখো 4, দেখো 4 12কে ভাগ করতে পারবে, 4 8কেও ভাগ করতে পারবে। এক্ষেত্রে দেখো এই যে 2 সংখ্যাটা এই 4-এর ভিতরেও আছে। 4কে আমরা কি 2 গুণিত 2 আকারে লিখতে পারি। তো আমরা কি লিখতে পারি, একে 3 গুণিত 4কে লিখতে পারি 3 গুণিত 2 গুণিত 2, আর 2 গুণিত 4কে কি লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2। এটা সমান কত 12, এটা সমান 8। এবার দেখো এখানে এই যে দুটো সংখ্যা 2 গুণিত 2, 2 গুণিত 2, এদের মান কত 4। এই 4 সংখ্যাটি দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। অতএব এইখানেই মেন বিষয়, এই যে সংখ্যা কোনো দুটি সংখ্যাকে, কমপক্ষে কোনো দুটি সংখ্যাকে ভাগ করতে পারে তাকে আমরা বলি কি গুণনীয়ক। গুণনীয়ক অর্থাৎ যে ভাগ করবে, আর গুণিতক যাকে গুণ করা হবে। যে ভাগ করবে তাকে গুণনীয়ক, আর যাকে গুণ করা হবে সে হলো গুণিতক। এবার এইখানে একটা জিনিস বুঝতে অসুবিধা হয় বা মনে রাখতে অসুবিধা হয় যে গুণনীয়ককে আর গুণিতককে। দেখো একটা জিনিস বোঝো, যে মনে রাখার জন্য একটা জিনিস ট্রিক ইউজ করতে পারো। গুণনীয়ক এই শব্দে আছে নায়ক, আর নায়ক অর্থাৎ সে কোনো সিনেমার বা কোনো যখনই দেখবা সেখানে দেখবা নায়কের রোল থাকে সব থেকে বেশি, অর্থাৎ সে হয় সব থেকে বড়। অর্থাৎ এখানে গসাগু, গসাগুতে গ এর অর্থ যখন গরিষ্ঠ, গরিষ্ঠ অর্থাৎ বড়, তাই এখানে নায়ক বা নিয়োগ, গুণনীয়ক, এইভাবে এটা মনে রাখতে পারো। এবার এখানে আরো একটি প্রশ্ন আছে যে গুণনীয়ক এই শব্দটায় গরিষ্ঠ আছে আর গুণিতক এই শব্দের লঘিষ্ঠ কেন আছে, বা গুণনীয়ক কেন গরিষ্ঠ হয়, গুণিতক কেন লঘিষ্ঠ হয়। দেখো ভালো করে যদি বোঝো যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কেন বলা হচ্ছে আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কেন বলা হচ্ছে। লঘিষ্ঠ অর্থাৎ সব থেকে ছোট যে সমস্ত সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা আসে তাদেরকে আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ 12কে যদি আমরা ভাঙি তাহলে সব থেকে ছোট ছোট আকারে কি আসবে 2 গুণিত 3। অতএব এরা কি সর্বোচ্চ ছোট, তাই একে আমরা কি বলবো, একে আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি যাদেরকে আমরা গুণ করে বড় সংখ্যাটা নিয়ে আসবো তারা হলো গুণিতক, এবং কি তারা সব থেকে ছোট, তাই একে আমরা বলবো লঘিষ্ঠ। লঘিষ্ঠ কিন্তু দেখো এখানে লঘিষ্ঠ, কিন্তু এর মান যখন আমরা বের করব তো এর মান কত আসবে 2 2 4 গুণিত 3 12। 12-র লসাগু যদি করা হয় বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি বের করা হয় সেক্ষেত্রে একটি সংখ্যার তো লসাগু হয় না, লসাগু সাধারণত 2টি 3টি বা তার অধিক সংখ্যার হয়, কিন্তু একটির যদি বের করা হয় সেক্ষেত্রে আমরা কি লিখলাম যে 12-র লসাগু 12 হয়। যদি আমরা যদি দুটি সংখ্যার সাপেক্ষে দেখি যে লসাগু সাধারণত 2টি বা 3টি সংখ্যা, গসাগুও তাই 2টি বা 3টি সংখ্যা হয়। তো দেখো আমরা যদি দুটি সংখ্যা লিখি সেক্ষেত্রে ধরো আমরা দুটি সংখ্যা লিখলাম 12 আর 24, এদের যদি লসাগু করি, যে প্রসেসে করছি সাধারণত লসাগু এইভাবেই করে, তবে যখন আমরা এক্সট্রা ট্রিক শিখবো তখন আলাদা। 12 আর 24 ক্ষেত্রে যদি আমরা লসাগু করি 2 দিয়ে প্রথমে যদি ভাগ করি দুটোকে তাহলে আসে কত 6 আর 12, তারপরে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসে 3 আর 4। এবার 3 আর 4 এর মধ্যে 4কে ভাগ করা গেলেও 3কে ভাগ করা যাবে না, তো আমরা এখান থেকে আবার ভাগ করতে পারি যে 2 দিয়ে 3 ভাগ 2। এবার দেখো এদেরকে আর ভাগ করা সম্ভব না, এদেরকে আর ভাগ করা সম্ভব না। দেখো ভালো করে যদি বোঝো তো এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি দিয়ে গুণ করে তৈরি হচ্ছে, এই সংখ্যাগুলি দিয়ে গুণ করে এগুলো তৈরি, এগুলোর যদি গুণ করা হয় এটা বা এটা আমরা তৈরি করতে পারবো, এমন না যে পারবো না। তো যাদেরকে যে সমস্ত সংখ্যা দিয়ে গুণ করে তৈরি করা হবে তাদের আমরা কি বলবো গুণিতক। তাই গুণিতক যেহেতু গুণ করে তৈরি হবে, গুণিতক কি গুণ করে তারা ছোট ছোট সংখ্যা এবং গুণ করে একটা বড় সংখ্যাকে তৈরি করবে। তাহলে যারা ছোট ছোট সংখ্যা যখন একসাথে গুণ হবে তখন স্বাভাবিকভাবে সেই সংখ্যাটা বড় হবে, বড় সংখ্যা হবে
কিন্তু তাকে আমরা লঘিষ্ঠ এই কারণে বলছি যে সর্বনিম্ন কত কত সংখ্যা গুণ করে ওই বড় সংখ্যাটা আমরা তৈরি করতে পারি সেটা বের করছি। মানে কি আমরা ছোট ছোট কত কোন সংখ্যাকে গুণ করে এই বড় সংখ্যাটা তৈরি করতে পারি সেটা বের করার চেষ্টা করছি। তাই এদের যখন গুণ করা হচ্ছে মান চলে আসছে বড়। দেখো এদের লসাগু কত, 2 2 2 2 3, এগুলো যদি গুণ করা হয় 2 গুণিত 2 4, 2 করে 8, 8 2 করে 16, 3 16 48, 48 এদের লসাগু হয়ে যাবে, এদের লসাগু হয়ে যাবে 48। এদের যদি গসাগু নির্ণয় করা হয়, এই যে নির্ণয় পদ্ধতি আমি আরো ডিটেলসে বোঝাবো, আমি জাস্ট এখানে কেন বলা হয় সেটা বোঝাচ্ছি। দেখো 12 আর 24 যদি গসাগু করা হয় তবে এমন সংখ্যা নিতে হবে, গুণনীয়ক কথার অর্থ কি বললাম, যে নায়ক যে ভাগ করে যার গরিষ্ঠ এবং সে গরিষ্ঠ অর্থাৎ সাধারণ সব থেকে বড় যে সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে সেটা বের করলাম। আর এখানে কি এদেরকে ভাঙলে সর্বোচ্চ নিম্ন কোন সংখ্যা আসবে সেটা বের করলাম। দেখো 12 আর 24কে যদি 2 দিয়ে ভাগ করি কি আসবে 6, আর 24কে যদি ভাগ করি কি আসবে 12। এবার এদেরকে আবার যদি ভাগ করি 2 দিয়ে 3, এদেরকে যদি ভাগ করি 4। এবার দেখো 3 এবং 4 দুটোকেই কি ভাগ করা সম্ভব এমন কোন সংখ্যা আছে? নেই। তাহলে আমাদের এখানেই গসাগুর প্রসেস শেষ। আর আমরা গসাগুর ক্ষেত্রে নেব এই দুটি সংখ্যাকে। কেন? কারণ 2 গুণিত 2 4 এই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা গেছে। তাহলে 2 গুণিত 2 4 এটাকে আমরা কি বলবো? গুণনীয়ক। কারণ গুণনীয়ক কথার অর্থ কি? যে ভাগ করছে অর্থাৎ এই গুণনীয়ক। 12 এবং 24 এর গুণনীয়ক তাহলে কত? 4। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ কেন বলা হচ্ছে? দেখো 2 2 4 যদি আমরা আরো এখানে যদি গুণ করা সম্ভব হতো, যদি আমরা লিখতাম এখানে 2 তাহলে কত? 2 2 4 4 2 মানে 8, তাহলে সেটা আরো বড় হচ্ছে। সেই কারণে গরিষ্ঠ অর্থাৎ ম্যাক্সিমাম পর্যন্ত কতটা যেতে পারে সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে সেটা বোঝাতে গিয়ে এটা আসছে না, 4 পর্যন্তই আসছে, তাই এটা ম্যাক্সিমাম বা গরিষ্ঠ। কিন্তু এর মান 4, গসাগুর মান হচ্ছে 4, লসাগুর মান হচ্ছে 48। তাহলে লসাগু কথায় আছে লসাগু, কিন্তু এর যে মান আসছে সেটা বড়। এখানে কথায় আছে গসাগু বা গরিষ্ঠ, মান আসছে ছোট। কারণটা আরো একবার ক্লিয়ার করে দিই, শর্টে বসে এবার, যে গরিষ্ঠ হলেও সেই সংখ্যাটা যে ভাগ করবে, আর ভাগ করার সময় যাদের যে ভাগ করবে সে ম্যাক্সিমামটা আমরা দেখছি, ম্যাক্সিমাম বা গরিষ্ঠ সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে ভাগ করব, আর ভাগ যে করবে সে ছোট। কারণ কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় তার থেকে আমরা ছোট সংখ্যা নেব, তবেই সেটা দিয়ে ভাগ করতে পারবো। বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। এটার জন্যই এ গরিষ্ঠ হওয়া লেখা থাকার সত্ত্বেও এ ছোট রেজাল্ট আসছে। গরিষ্ঠ হলেও এর গুণনীয়ক, কিন্তু গুণিতক অর্থাৎ ভেঙে যে রেজাল্টটা আসবে। এবার দেখো লঘিষ্ঠ লেখা আছে কিন্তু মান আসছে বড়। দেখো লঘিষ্ঠ কিন্তু মান আসছে বড়, এর কারণ কি? গুণিতক মানে ভেঙে যেটা আসবে। যখন কোনো বড় কিছুকে ভাঙা হবে তখন স্বাভাবিকভাবে সেটা আরো বড় হয়ে যাবে, ছোট আকারে আসলে সেটা বড় হয়ে যাবে। যেমন ঘন্টাকে যদি আমরা মিনিট আনি সেটা 60 মিনিটে পরিণত হয়, মিনিটকে সেকেন্ডে আনি সেটা 60 সেকেন্ডে পরিণত হয়। সিমিলারলি গুণিতক 12 24কে ভেঙে ছোট ছোট কতগুলি আকারে প্রমাণ বের করা যায়, এবং সেটা কি এদের সাধারণ হতে হবে সে বিষয়টা পরে বলছি। কেন কম বেশি সেটা দেখো। তো যেহেতু ছোট ছোট আকারে বের করেছে, তাই এই যে 2 2 2 3 2, তাই এটা আরো বড় হয়ে গেছে, ছোট ছোট করে বের করেছে। লঘিষ্ঠ কথার অর্থ এখানে সর্বনিম্ন সর্বছোট্ট কতটুকু বের করা যায় সেটা, কিন্তু গুণিতক এটা ভাঙে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো বড় করার, তাই এর মান বড়। যদিও এখানে লঘিষ্ঠ লেখা আছে, লঘিষ্ঠ লেখার অর্থ, লঘিষ্ঠ লেখার কারণ এটা হচ্ছে সব থেকে ছোট 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 করে কিভাবে ভাঙা যায় সেটা বুঝিয়েছে। আর গুণিতক লেখার কারণ এদেরকে ভাঙা হয়েছে, ভেঙে যাদের বের করা হয় তাদের গুণিতক বলবো। আর এখানে গরিষ্ঠ লেখার কারণ ম্যাক্সিমাম কাকে দিয়ে ভাগ করব তাকে আমরা বলবো গুণনীয়ক, এবং ম্যাক্সিমাম কাকে দিয়ে ভাগ করব সেটার কারণ এখানে গরিষ্ঠ লেখা আছে। আর গুণনীয়ক কেন লেখা আছে? কারণ গুণনীয়ক লেখার কারণ এখানে 2 এবং 2 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, যে ভাগ করে সে নায়ক বা নিয়োগ, গুণনীয়ক। অর্থাৎ যে ভাগ করবে তার রোলটা হবে বড়। এখানে গরিষ্ঠ কথার অর্থ কি? গরিষ্ঠ বড় এবং সর্বোচ্চ, যেমন নায়ক সর্বোচ্চ সেরকম এখানে নায়ক
ভাগ করবে, তাই একে এর যে অর্থ গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা আমরা মনে রাখতে পারবো এই ট্রিকের মাধ্যমে। আর আশা করছি এটা বুঝতে পেরেছো, যেখানে গরিষ্ঠ লেখা থাকা সত্ত্বেও এখানে কেন এর মান কম, আর এখানে লঘিষ্ঠ লেখা থাকা সত্ত্বেও কেন এর মান বেশি। যদি এর পরেও যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আরেকবার একটু পিছিয়ে নিয়ে দেখো, তাহলে আশা করছি এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। এবার যে বিষয়টা আসে যে লসাগু এবং গসাগু করবো কিভাবে, এদের ফুল ফর্ম, এরা কেন কি হয় সব তো বুঝলে, এবার এদের লসাগু বা গসাগু করবো কিভাবে সেই বিষয়টা চলো বুঝি। এটা মুছে দিচ্ছি, নেক্সট স্লাইডে বুঝি। দেখো লসাগু বা গসাগু সাধারণত একটি সংখ্যার আমরা বের করি না, সাধারণত আমরা দুটি বা তিনটি সংখ্যার বের করি বা তার বেশি। তবে কিভাবে বের করতে হবে সেটা দেখো। এরপরে আমরা দুই রকম ভাবে বের করতে পারি। এক, এই যে সংখ্যা 12 বা 24, এদেরকে আমরা 2, 6 এবং একে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে 12, 6 এবং 12কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি 3 এবং 4, এবং একে যদি আবার 2 দিয়ে ভাগ করা হয় 3 এবং 2, এইভাবে ভাঙলাম। ভেঙে বলতে পারি এদের গুণফলটা লসাগু। আর যতদূর পর্যন্ত এই এদেরকে শুধুমাত্র এদেরকে ভাগ দুটোকেই করা গেছে, মানে দেখো এই লাইন পর্যন্ত দুটোকেই ভাগ করা গেছে, এই লাইনে এসে শুধুমাত্র 4কে ভাগ করেছে, তাই এই দুটোকে বলবো গসাগু। এটা একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস দেখো, 12কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে এইভাবে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 3, আর 24কে যদি ভাঙি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তো দেখো যে সংখ্যাটা দুটোতেই আছে, যে সংখ্যাটা দুটোতেই আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটোতেই আছে, অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা 2 গুণিত 2, এটা হলো গসাগু। আর যদি এরকম দেখি যে সংখ্যাটা, ভালো করে বুঝবে, যে সংখ্যাটা কমপক্ষে একটাতে আছে, কমপক্ষে একটা লাইনে আছে এবং দুটো লাইনেই আছে এরকম এক জোড়া, অর্থাৎ ভালো করে বোঝো, যদি লসাগুর ক্ষেত্রে এই জায়গাটা একটু বোঝার, যদি এরকম ভাবে থাকে এক জোড়া আকারে, তাহলে সেটা নেব আমরা একটা হিসেবে, যেমন গসাগুর ক্ষেত্রে নিলাম। এটার ক্ষেত্রে যেমন আছে দুটো এক জোড়া হিসেবে, সেটার ক্ষেত্রে নেব 2। কিন্তু যদি দুটোতে নাও থাকে, যদি দুটোতে নাও থাকে সেক্ষেত্রেও আমরা তাকে আলাদা করে নিতে পারি। এক্ষেত্রে যেমন 3 আর 3 আছে, তাহলে 3 আর 3টা আমরা এখানে নেব, কিন্তু একা আছে, একা থাকার সত্ত্বেও আমরা একেও নেব। যদি দুটোতেই থাকে, দুটোতেই থাকার কারণে একবার নেব, যদি কমপক্ষে একটাতেও থাকে তাও নেব, এটা লসাগুর কারণে। আর যদি গসাগুর ক্ষেত্রে দেখো তাহলে দুটোতেই থাকবে, 2 2 আর 3 দেখো দুটোতেই আছে, অতএব এখানে 3ও হয়ে যাবে। এখানেও একই ভুল হয়েছে, 2 2, এখানে দেখো এই যে পার্টে এখানে ভুল হয়েছে, 2 এখানে 6 হবে, 2কে 12 দিয়ে ভাগ করলে 6 হবে, তাহলে এখানে আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যদি ভাগ করা হয় এখানে উত্তর আসবে 1, এখানে আসবে 2। অতএব লসাগু কোনটা, এই টোটাল যে পার্ট এটা লসাগু, আর এই যে পার্ট 2 2 আর 3 এটা হলো গসাগু। তাহলে এবার দেখো মিলিয়ে দেখো, 2 2 আর 3 এটা গসাগু, আর কি বললাম যে 2 2 3 2, অর্থাৎ 2 2 3 2 এটা হলো লসাগু। আরো একটা एग्जांपल দিই, আরো সহজে বুঝতে পারবে। আমরা এই যে পদ্ধতিটা, এটা এখানেই ভুলে যাব, এই পদ্ধতিতে অনেকেই ইউজ করো, এই পদ্ধতি ইউজ করতে পারো, সমস্যা নেই, কিন্তু বেটার হয় এই পদ্ধতি ইউজ করলে, কারণ এরপরে যখন তোমরা অ্যাডভান্স ট্রিক ইউজ করবে সেখানে এই পদ্ধতিটা অনেক অংশেই কাজে দেবে। তো চেষ্টা করো এই পদ্ধতিটা ইউজ করার, কারণ এটা খুব একটা কঠিন কিছু না, সহজই বিষয়। আরো একটা জিনিস দেখায়, আর প্র্যাকটিস করলে আশা করছি এই পদ্ধতি তোমার আয়ত্তে চলে আসবে। 18 আর যদি আমরা করি 16, 18কে যদি ভাঙি কি আছে 2 গুণিত 9, 9কে যদি ভাঙি 3 গুণিত 3, তাহলে 2 গুণিত 3 গুণিত 3। 16কে যদি ভাঙি তাহলে কি আছে 4 গুণিত 4, 4 4কে আবার যদি ভাঙি তাহলে 2 গুণিত 2, 2 গুণিত 2 4, আবার 2 গুণিত 2। এবার দেখো গসাগু বের করার নিয়মের ক্ষেত্রে খুবই সহজ, এক জোড়া থাকতে হবে, পেয়ার থাকতে হবে, তবে
এই যে এটা জোড়া আকারে আছে, অতএব এটা হলো, আর কিছু আছে 3 এখানে নেই, 3 এখানে নেই, 2 আর কিছু নেই, অতএব এই 2 হলো এখানে গসাগু। খুব স্বাভাবিক এটা। এবার দেখো লসাগু কোনটা, যে জোড়া আকারে আছে তাকে তো আমরা লিখবই, যে জোড়া আকারে আছে তাকে তো আমরা লিখবই, তার জন্য একটা নেব। এবং বাকি 3 যে একা আছে, এখানে যে 3 একা আছে, বা এখানে যে 2 একা আছে, 2 একা আছে, 2 একা আছে, এদের প্রত্যেককে আমাদের নিতে হবে 2 গুণিত 3 গুণিত 3, আবার এদের জন্য 2 গুণিত 2 গুণিত 2। এটা হবে গসাগু আর এটা হবে লসাগু, আর এটা হবে গসাগু। আশা করছি এটা দেখার পরে তোমরা বুঝে গেছো কিভাবে লসাগু আর কিভাবে গসাগু নির্ধারণ করতে হবে। এবার এখানে যদি দেখো যে গসাগু, গসাগু যে বিষয়টা, যে সংখ্যাটা গসাগু আমরা বলছি 2, সেটা গসাগু সব সময়ের জন্য লসাগুর ভিতরে থাকছে। এই যে 2 এখানে আছে, বা এখানে যদি দেখো যে এখানে গসাগু কত, 3 গুণিত 2 গুণিত 2, আর লসাগু লসাগু কোনটা, এটা লসাগু, লসাগুর ভিতরেও দেখো 3 গুণিত 2 গুণিত 2 আছে। এইখান থেকে যে বিষয়টা, এগুলো আমরা লসাগু গসাগু চ্যাপ্টারে পড়বো, সেখানে এর যে প্রয়োজনীয়তা, এর ব্যবহার, এর থেকে যে প্রশ্ন, সেগুলো বুঝতে পারবো। আপাতত এখানে লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয় সেটা আশা করছি বুঝতে পেরেছো। কিছু নিজেরাও প্র্যাকটিস করবে, তাহলে আর ভালো করে বুঝতে পারবে। আমরা এই যে মৌলিক উৎপাদক এই যে টপিকটা পড়বো, তার আগে বলি যে এই যে আমরা এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু যে টপিকটা পড়লাম, কেন আমরা উৎপাদক চ্যাপ্টারে এই টপিকটা পড়লাম সেটা বোঝো। দেখো উৎপাদকের বিশ্লেষণ বা উৎপাদক যখনই আমরা বের করব, সেখানে করতে হবে আমাদেরকে লসাগু বা গসাগু, স্বাভাবিকভাবে লসাগু। তো সেটা করতে গেলে যে লসাগুর প্রয়োজন হবে সেটা আমাদের শেখা প্রয়োজন ছিল। দেখো আমরা লসাগু কিভাবে ব্যবহার করি মৌলিক উৎপাদক বের করার ক্ষেত্রে, বা মৌলিক উৎপাদক জিনিসটা কি সেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে যখন কোনো সংখ্যার উৎপাদক বের করা হবে, তার মধ্যে সেই সমস্ত উৎপাদক যাদেরকে আর ভাঙা যাবে না তাদেরকে বলবো মৌলিক উৎপাদক। যেমন যদি আমরা একটা সংখ্যা নিই 56কে যদি আমরা ভাঙি তাহলে আছে 7 গুণিত 8, তাকে আরো যদি ভাঙি 7 গুণিত 2 গুণিত 4, তাকে যদি আরো ভাঙি 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তবে একে আর ভাঙা যায় না। এগুলোকে আমরা বলি মৌলিক উৎপাদক। এই 4টে হলো মৌলিক উৎপাদক, কিন্তু একে আমরা ভাঙতে পেরেছি তাই এটাকে আমরা মৌলিক উৎপাদক বলবো না, একেও আমরা ভাঙতে পেরেছি। যদিও 7 মৌলিক উৎপাদক, এখানে 8 আমরা মৌলিক উৎপাদক বলবো না, কারণ 8কে আমরা আবার ভেঙেছি। 4কেও মৌলিক উৎপাদক বলবো না, কারণ 4কে আবারও ভেঙেছি। মৌলিক উৎপাদক কোনগুলো? 7 এবং 2, এগুলো হলো মৌলিক উৎপাদক। এবার দেখো মৌলিক উৎপাদক কিভাবে বের করব। যে কোনো সংখ্যা যদি বলা হয় যে 108 এর মৌলিক উৎপাদক কত, সেক্ষেত্রে আমরা কি করব, 108কে ভাঙবো। কিভাবে ভাঙবো? 108 মানে কত? 108 মানে হচ্ছে 100 অর্ধেক 50, 8 অর্ধেক 4, 54 গুণিত 2। তারপর কি করবো, এই 54কে আবারও ভাঙবো, 6 গুণিত 9 গুণিত 2, 6 কে হয় 2 গুণিত 3, 9 কিভাবে হয় 3 গুণিত 3 গুণিত 2। এবার দেখো, এবার প্রশ্ন করবে যে 108 এর মৌলিক উৎপাদকের সংখ্যা কত বলে। দেখো যদি বলে মৌলিক উৎপাদকের সংখ্যা কত বলে, সেক্ষেত্রে কি বলবো যে 1টি 2টি। দেখো একটা জিনিস সেখানে বুঝবে, এমন না যে 3 বার ব্যবহার হয়েছে বলে বলবো 3টি, আর 2বার ব্যবহার হয়েছে মানে 5টি, তা বলবো না, আমরা বলবো 2টি। একই সংখ্যাকে আমরা এখানে লেখার সময় লিখবো, কিন্তু কটি যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে বলবো 2টি। যদি তুমি বাড়িতে বসে ফল খাও, 4টে আঙুর খেলে 4টে আপেল খেলে, এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কটি ফল খেয়েছো, সেক্ষেত্রে তুমি কি বলবে যে 4টি আঙুর 4টি আপেল। যদি জিজ্ঞেস করা হয় যে কি কি ফল খেয়েছো, তখন বলবে আঙুর আর আপেল। সিমিলারলি এখানে তাই, যদি কি কি জিজ্ঞেস করে তাহলে 2 আর 3, এবং যদি কটিও জিজ্ঞেস করে সেক্ষেত্রেও 2টি। কটি যদি জিজ্ঞেস করা হয় যে মৌলিক উৎপাদক 2টি।
মৌলিক উৎপাদকের সংখ্যা দুটি, তারা বেশি আকারে গুণ হয়ে তৈরি করেছে 108। এবার যদি এখানে বলতো যে মোট উৎপাদক কটি, মৌলিক উৎপাদক না, মোট উৎপাদক কটি, তাহলে সেটা একটি বড় একটি পয়েন্ট। সেখানে সেটার উপর নির্ভর করে আরও অনেক প্রশ্ন আসে যে কোনো সংখ্যার মোট উৎপাদক কটি, সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। সেটা একটি বড় সংখ্যা হতে পারে 546। তো এই ধরনের প্রশ্ন যেগুলো আছে সেটা আর এই ক্লাসে করা সম্ভব না, কারণ ক্লাস অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব। নেক্সট ক্লাসে কী কী করবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখে নাও, নেক্সট ক্লাসে আমরা এই যে টপিকগুলো, মৌলিক উৎপাদক আকারে লেখা, নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণফল, বিশেষ ধরনের উৎপাদক, মোট উৎপাদক সংখ্যা নির্ণয়, যেটা এই যে পুরো উৎপাদক চ্যাপ্টারের মেন টপিক সেটা, এবং লাস্ট প্র্যাকটিস সেট, অর্থাৎ পুরো যে চ্যাপ্টারের যে সমস্ত প্র্যাকটিস সেট বা যা যা করলে সব কিছুর উপরে যে প্র্যাকটিস সেট, সম্পূর্ণ একটা প্র্যাকটিস সেট থাকবে। তো এই টপিকগুলোর ক্লাস আবার হবে পরশুদিন সন্ধ্যা 7টার সময়। তো আজকের যে টপিকগুলো সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এই টপিকগুলো করব। তো আজকের যে ক্লাস সেটা এখানেই শেষ করছি। তোমাদের ক্লাস কেমন লেগেছে, এই চ্যানেলটি যেহেতু নতুন তাই কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো একটু দেখো এবং সেগুলো বলো। কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে, এবং এর বাইরে আমরা কি কি টপিক করা উচিত এবং কোন জায়গায় কি টপিক হওয়া উচিত, যদি তোমাদের কিছু মনে হয় সেগুলো আমাকে জানাতে পারো। সম্পূর্ণ আমি চেষ্টা করব তোমাদের গাইড করার। আর যা কিছু তোমাদের দরকার, যেমন এর ক্লাস নোট বা এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, এনিথিং ডেসক্রিপশন বক্সে চেক করো, দেখো পেয়ে যাবে। না পেলে কমেন্টে জানাও, চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর যেহেতু চ্যানেলটি নতুন, তো যদি ভিডিও ভালো লেগে থাকে এরকম ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে যাও। পরবর্তীতে সমস্ত এই ধরনের ক্লাসগুলো অবশ্যই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের জন্য ক্লাস এখানেই শেষ করছি। আমাদের আবার দেখা হবে পরশুদিন সন্ধ্যা 7টার সময়। থ্যাংক ইউ।